নমস্কার, আমি সমাপ্ত। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরও একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। আজকের অভিজ্ঞতার নাম গুপ্ত ডাকিনী, কলমে সুজন কুমার সেন। আর হ্যাঁ, তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পরবর্তী গল্প সবার প্রথমে শোনার জন্য। তাহলে আর দেরি করছি না, আজকের গল্প শুরু করছি। ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আরে দরজাটা খুলুন। কিশোরী তারানাথের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করতে শুরু করল। আমি রেগে গিয়ে বললুম, আহ কিশোরী, তুমি না একটু বেশি বেশি করো ভাই। আমাদের ঠাকুরমশাই বধির নাকি? উনি তো কানে শুনতে পান। একটু আস্তে ডাকো না বাপু, না হলে আশেপাশের লোক বলবে ওই তারানাথের বাড়িতে বোধহয় কলহ শুরু হয়েছে। কিশোরী নিজের মাথা চুলকোতে চুলকোতে বলল, বিভূতি, আরে রাগ করছো কেন? তুমি তো জানোই আমি এবার অত আস্তে আস্তে কথা বলতে পারি না। ছোটবেলা থেকেই আমার গলার আওয়াজটা ওই চোঙের মতন তীক্ষ্ণ। এটা আমি কি করবো বলো তো? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু দয়া করে একটু চুপ করো ভাই, আমি দেখছি কি করা যায়। থামো তুমি। কথাটা বলেই আমি ধীরে ধীরে দরজাটা দুবার টোকা দিলাম। ঠাকুরমশাই সম্ভবত দরজাতে ছিটকিনি না লাগিয়েই শুধু চাপিয়ে রেখেছিলেন, তাই দুটো টোকা খেতেই দরজার পাল্লা দুটো হালকা কর কর আওয়াজ তুলে খুলে গেল। আরে ঠাকুরমশাই তো দরজা খুলে রেখেছিলেন নাকি? আমি শুধু মিচমিচি এত চিৎকার চেঁচামেচি করলাম। নিজের মঠবুদ্ধিতার জন্য কথাগুলো বলে কিশোরী আমার দিকে তাকিয়ে শুধু একটু হে হে করে হাসল। আমি এবার কিছুটা রাগ দেখিয়ে বললাম, বাড়িতে না ঢুকে এখন দাঁড়িয়ে কি রাত কাটাবে এখানে? এতক্ষণ থেকে তো খুব তাড়া দিচ্ছিলে। যাও যাও বলছি, বাড়ির ভিতর যাও, চলো 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 চলো। কিশোরী আমার কথা শুনে তড়িঘড়ি করতে করতে বলল, হ্যাঁ চলো 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 চলো। বৈঠকখানার ঘরে প্রবেশ করার সময় দেখলাম তারানাথ ঠাকুর ঘরে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে পুজো করছেন। তাই সম্ভবত আমাদের ডাক শুনতে পাননি তিনি। আজকের আবহাওয়াটা বেশ খারাপ। পাকা সড়ক দিয়ে এখানে আসার সময় উত্তর আকাশের দিকে কয়েকবার চেয়ে দেখেছিলাম। কালো কালো কুচকুচে মেঘে ছেয়েছিল সম্পূর্ণ উত্তর আকাশ। আকাশের গতিক দেখে মনে হচ্ছে আজ প্রবল বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত হবে। তাই কিশোরী একেবারে বেলা 2টো নাগাদ তড়িঘড়ি আমাকে বাড়ি থেকে এখানে ডেকে নিয়ে এসেছে। পাছে প্রবল ঝড় বৃষ্টির তাড়নায় যদি আজকের আড্ডাটাই পণ্ড হয়ে যায়। বৈঠকখানার ঘরে বসে ঠাকুরমশাইয়ের মুখে শোনা পূর্বেকার দুর্ধর্ষ কাহিনীগুলিকে নিয়ে আমরা নিজেদের মধ্যে গল্পগুজব করছি। এমন সময় সমস্ত আকাশ বাতাস কাঁপিয়ে দূর আকাশে প্রচণ্ড শব্দ তুলে বিদ্যুৎ গর্জে উঠল। তারপরেই শুরু হলো মৌসুল ধারায় বৃষ্টি, সাথে প্রচণ্ড দাপুটে হাওয়ায় শো শো করে বইতে শুরু করল। ঠাকুরমশাইয়ের এই পুরনো ঘরের ফাঁক ফোকর দিয়ে চুইয়ে চুইয়ে পড়তে লাগলো বৃষ্টির ফোঁটা ফোঁটা জল। কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার দাপটে ঠাকুরমশাইয়ের এই ঘরের পুরনো দেওয়ালগুলো কেঁপে কেঁপে উঠতে শুরু করলো। তা দেখে কিশোরী ভয় পেয়েই বলে উঠল, হাওয়ার যা দাপট দেখছি ভাই, বাবা ঠাকুরমশাইয়ের এই চাল ঢাল আবার উড়ে টুড়ে যাবে না তো? কিশোরী, মিছে মিছে এত ভয় পাচ্ছ কেন হে তুমি? তোমার ঠাকুর মশাইয়ের ঘরগুলো পুরনো হতে পারে, তবে ওই দুর্বল নয়, বুঝেছ? শাল কাঠের বাটাম আর তক্তা দিয়ে তৈরি। এরকম কত ঝড় এলো গেল, কিন্তু
ঘরের এক টুকরো কাঠ পর্যন্ত উড়িয়ে নিয়ে যেতে পারেনি হে। তাই একেবারে নির্ভয় হয়ে থাকো হে কিশোরী। কথাগুলো বলতে বলতে ঠাকুরমশাই বৈঠকখানার ঘরে প্রবেশ করলেন। ঠাকুরমশাই বৈঠকখানার ঘরে ঢুকতে কিশোরী বলে উঠল, এই তো আপনাকে এত করে ডাকলাম, আর আপনি একটা উত্তর পর্যন্ত করলেন না ঠাকুরমশাই। এটা কিরকম আচরণ হলো বলুন তো? হ্যাঁ কিশোরী, তুমি হয়তো জানো না, পুজো করার সময় আমি কারো কোনো কথার উত্তর দিতে পারি না হে। আমার মন তখন মহাকাল বহির্ভূত সমস্ত জগতে থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমি মহাকালের সাধনায় এতটাই ডুবে যায় যে বহির্জগতের কোনো কিছুই আমার চিত্তক্ষেপ ঘটাতে পারে না। তবে আমাকে ডাকার কোনো প্রয়োজন ছিলই না। তোমরা আসবে জেনে আমি তো দরজাতে ছিটকিনি না লাগিয়ে শুধু চাপিয়ে রেখেছিলাম হে। ঠাকুরমশাই, আরে আমরা তো আপনার মতন ওই অন্তর্যামী নই যে আমরাও না দেখেই বা ওই না শুনেই নিজের ইন্দ্রিয়ের শক্তি বলে জেনে যাব যে আপনি দরজাতে ছিটকানি দিয়েছেন কি দেননি, ওই শুধু চাপিয়েই রেখেছেন। কিশোরী ও ঠাকুরমশাইয়ের মিছে বাগ্বনিতায় বিরক্ত হয়ে আমি বলে উঠলাম, আহ কিশোরী, তুমি একটু চুপ করবে ভাই। কতক্ষণ থেকে আমরা এই ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করছি, তার খেয়াল আছে তো নাকি? 1 ঘন্টা খানেক হলো আমরা এখানে বসে আছি, আর বাইরে প্রবল বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়াও বইছে। এরকম দুর্যোগময় পরিস্থিতিতে ঠাকুরমশাইয়ের মুখের গপ্প না শুনে নিচে অন্য কথা বলে কোনো লাভ আছে বলো তো তুমি? কিশোরী আমার কথা শুনে হে হে করে হাসতে হাসতে বলল, তা ঠিক ঠাকুরমশাই, আপনি অন্য কথা রাখুন তো, অন্য কথা রাখুন ঠাকুরমশাই। এমনিতেই দেরি করে আসলেন, এখন আপনার জীবনের কোনো ওই দুর্ধর্ষ অভিজ্ঞতার কথা আমাদের বলুন তো, না হলে আজকের আড্ডা একেবারে পণ্ড হয়ে যাবে যে। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ায় তারানাথ বৈঠকখানার ঘরটা দিনের বেলাতেই কালো কুটকুটে অন্ধকারে ডুবে গিয়েছিল। তা হঠাৎই বিদ্যুৎ চমকে উঠায় তার আলোতে দেখলুম তারানাথের মুখের মধ্যে ফুটে উঠেছে এক প্রচণ্ড গম্ভীর ভাব। তার মানে তারানাথ নিজ মনের অন্তরালে অতীত স্মৃতিগুলোকে হাতড়াচ্ছেন, সব থেকে ভালোটা বেছে নিয়ে আমাদের তিনি শোনাবেন। খানিকক্ষণ পরেই তারানাথ গম্ভীর কণ্ঠে বলে উঠল, আজ থেকে 9 কি 10 বছর আগের ঘটনা হে। তখনও তোমাদের সাথে আমার ওই পরিচয়টা ঘটেনি। সেদিনও ঠিক আজকের মতোই প্রবল বজ্র বিদ্যুৎ সহ মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছিল। আমি ঠাকুর ঘরে ওই সন্ধ্যাকালীন পুজো করছিল। পুজো সেরে যেই নিজের ঘরে গিয়ে বসলুম, অমনি সে ভর সন্ধ্যায় শুনতে পেলাম কেউ প্রবল জোরে দরজাতে করাঘাত করছে। চারিমা তখন খুব ছোট, ওর বয়স তখন কত হবে, 3 কি 4 বছর হবে। ও ঘরের ভেতরে নিজ মনে খেলা করছিল। দরজায় করাঘাতের আওয়াজ শুনে বলে উঠল, বাবা, দরজায় কে ধাক্কা দিচ্ছে? জানি না রে মা, তুই ঘরে থাক, আমি গিয়ে দেখে আসছি। ছোট্ট চারি সম্মতি জানিয়ে মাথা নাড়ালো। আমি গিয়ে সদর দরজা খুলে দিলুম। দেখলুম দরজার সামনে ছাতা হাতে দাঁড়িয়ে আছে এক যুবক। বয়স আন্দাজ ওই কতই হবে, 20-21 দোরগোড়ায়। কালো ছিপছিপে চেহারা, বেটে খাটো ও খানিকটা সম্ভ্রান্ত বংশীয়। বৃষ্টির জলে পরনের ধুতি ও গায়ের নীল পাঞ্জাবিটা
হালকা ভিজে গিয়েছে। আগে নমস্কার, বলছি আপনি তারানাথ তান্ত্রিক? যুবকটি হাত জোর করে আমাকে প্রশ্নটা করল। আমিও বললুম, হ্যাঁ, আমি আমি তারানাথ চক্রবর্তী। কিছু দরকার আছে কি? হ্যাঁ মহাশয়, এক বিশেষ দরকারে আপনার কাছে উপস্থিত হয়েছি। নিশ্চয়ই কোনো বিশেষ দরকার আছে, না হলে এই দুর্যোগে এই ভর সন্ধ্যায় আমার কাছে আসবেই না। তাই আমি তড়িঘড়ি যুবকটিকে বললুম, ও বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আগে ভেতরে এসো, ভেতরে এসো, এসো, না হলে এই ঝড় বৃষ্টিতে ভিজে যাবে যে। যুবকটি ভেতরে প্রবেশ করল। আমি ওকে বৈঠকখানার ঘরে নিয়ে গিয়ে বসালুম। তারপর একটা গামছা এনে ওর হাতে দিয়ে বললুম, ভাই, শরীরটা একটু মুছে নাও। যুবকটি আমার হাত থেকে গামছাটি নিয়ে নিজের মাথা মুছতে মুছতেই বলল, আগে আগে দাদা, এই বিশেষ দরকারে আপনার কাছে এলুম। আমার নাম কানাই বর্মা। সুন্দরবনের পার্শ্ববর্তী হাড়িভাঙ্গা অঞ্চলের জমিদার নীরেন্দ্র বর্মা হলেন আমার জ্যাঠামশাই। উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। ও বাহ, কি কারণে পাঠিয়েছেন তা কি তোমাকে জানাননি? না, তবে আপনার উদ্দেশ্যে একখানা চিঠি লিখে দিয়েছেন আমায়। যুবকটি এবার নিজের পাঞ্জাবির বুক পকেট থেকে সাদা খামে মোড়া একটি চিঠি বের করে আমার হাতে দিল। আমি চিঠি খুলে যা দেখলুম তাই। নমস্কার, আমি নীরেন্দ্র বর্মা, হরিভাঙ্গা অঞ্চলের জমিদার। আমার গৃহে কিছুদিন যাবৎ এক অজানা বিপদ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপদটি যে কি তাও আমরা কেউ বুঝতে পারছি না। সারা রাজ্যের রোগ যেন আমার পরিবার সহ সারা গ্রামের ওপর ঝাঁপিয়ে পড়েছে। জমিতে ভালো উৎপাদন হচ্ছে না। এই বর্ষাকালেও হরিণডাঙ্গা গ্রামে এক ফোঁটা বৃষ্টির ছিটে পর্যন্ত নেই। অনেক বড় বড় গুণিন গণৎকারকে এনে দেখিয়েছি, কেউ কিছুই বলতে পারেনি। কেউ বলছে শনির দশা লেগেছে, আবার কেউ বলছে যে অপদৃষ্টির প্রকোপ, কিন্তু তার কোনো প্রতিকার কেউ করতে পারছে না। লোকমুখে আপনার অনেক নাম শুনেছি ঠাকুরমশাই, তাই এবার আপনার দ্বারস্থ হলাম। আমার ভাইপো কানাই বর্মার হাত দিয়ে এই চিঠিখানা আপনাকে পাঠালাম। আশা করি আপনি শীঘ্রই এখানে এসে এর কোনো একটা বিহিত করবেন। এই বিপদ থেকে আমাদের রক্ষা করবেন আপনি। চিঠিখানা পড়ে কানাইকে বললাম, তুমি কি তোমার গ্রামের বর্তমান অবস্থা সম্পর্কে কোনো কিছুই জানো না? কানাই খানিকটা করুণ স্বরেই বলল, আগে আগে না না মহাশয়, আমি তো গ্রামে থাকি না। আমি কলিকাতায় পড়াশুনো করছি। 2 দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম। ফেরার সময় জ্যাঠামশাই এই চিঠিখানা আমার হাতে দিয়ে বলেন যে আপনাকে দিতে। আপনার সাথে ওনার নাকি বিশেষ দরকার আছে, তাই লোকের কাছে খোঁজ নিয়ে আপনার কাছে চিঠিখানা পৌঁছে দিলাম। আচ্ছা, কেন গ্রামে কি কিছু ঘটেছে? কানাই ওর গ্রামের বিষয়ে কিছুই জানে না এবং নীরেন বাবুও সম্ভবত ওকে কিছু জানাতে চান না। এই কারণেই হয়তো ওকে মুখে না বলে চিঠি দিয়ে সংবাদ পাঠিয়েছেন। তাই আমি বললাম, না না, সেরকম কিছু নয়। জমিদারিতে মন্দা যাচ্ছে, তাই আমাকে একটু ওই গণা পড়ার জন্য ডেকে পাঠিয়েছেন। কই, আমাকে তো কেউ কিছুই বলল না। তুমি বাইরে থাকো, তাই হয়তো তোমাকে বলেনি। তবে চিন্তার কোনো কারণ নেই, তুমি নিশ্চিন্তে থাকো, আমি গিয়ে সব ঠিক করে দেব। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাহলে এবার আমি উঠি।
বাইরে তো এখনো ঝোড়ো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু ধরলে তারপর না হয় যেও। আমি বরং তোমার জন্য ওই 1 কাপ চায়ের ব্যবস্থা করছি। চায়ের কথা শুনে কানাই যেন একটু প্রসন্নই হলো। আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, বৃষ্টি একটু কমলে তারপর না হয় যাব। ও ও হ্যাঁ, বলছি এটা এটা ধরুন, জ্যাঠামশাই যাত্রাপথের খরচা বাবদ আপনাকে 2 টাকা দিতে বলেছিলেন। কানাই নিজের বুক পকেট থেকে 2 টাকার একটা নোট বের করে আমার সামনে বাড়িয়ে ধরল। আমি ভদ্রতার খাতিরে বললুম, আহা, না না, ওটা ওটা তোমার কাছেই রাখো। আগে তোমার জ্যাঠামশাইয়ের সমস্যার সমাধান করি, তারপর উনি খুশি মনে যা দেবেন তাই আমি গ্রহণ করব। আপাতত আমি কিছু নিতে পারবো না। আমি অগ্রিম বা বকশিস নিতে পছন্দ করতুম না, কিন্তু পরে কানাইয়ের জোড়াজুড়ির ফলে আমি টাকাটা নিতে বাধ্য হয়েছিলাম, না হলে কানাই বেজায় রেগে যাচ্ছিল। কানাইয়ের কাছে টাকাটা নিয়ে আমি রন্ধনশালায় উপস্থিত হলুম। রন্ধনশালায় দেখলুম চারির মা উনুনে চায়ের জল বসিয়ে দিয়েছে। আমি বললুম, মানে চারির মা, 1 কাপ বেশি চা করো তো, একজন অতিথি এসেছে। কথাটা শুনে চারির মায়ের মুখে ফুটে উঠল একটি করুণ বলি রেখা। চারির মা বলল, অতিথিকে কি খালি চা দেওয়া যায়? সামান্য একটু মুড়ি আছে, তাও চারি খেতে চাইছে। ঘরে 2 বিস্কুটও নেই যে চায়ের সাথে দেব। আহা, বলছি তুমি ওই মুড়িটুকুই বাটিতে করে অতিথিকে দাও। বৃষ্টি কমলে আমি বাজার থেকে চারির জন্য মুড়ি কিনে আনবো খন। কিন্তু তোমার হাতে তো এখন একটি কানাকড়ি পর্যন্ত নেই। এই ঝড় বাদলার দিনে তোমার কাছে কেউ গণা পড়া বা হাত দেখাতেও আসছে না যে 2 অর্থ ঘরে আসবে, যা দিয়ে তুমি বাজার করবে। আমি একটু হেসে বললাম, আরে না না গিন্নি, এই কয়েকটা দিন আর আমাদের কষ্ট করতে হবে না, বুঝলে। যে ব্যক্তি এসেছে সে ঠিক ওই অতিথি নয়, সে এক বিশেষ দরকারে জমিদার বাড়ি থেকে এসেছে। আমাকে অগ্রিম 2 টাকাও দিয়েছে। আমি শীঘ্রই জমিদার বাড়িতে যাব, তুমি চিন্তা করো না। কথাটা শুনে চারির মায়ের মুখের উপর থেকে যেন চিন্তার বোঝা খানিকটা কমে গেল। ও প্রথমে একটু খুশি হলো, কিন্তু পরক্ষণে একটু আতঙ্কিত হয়ে বলল, কেন, জমিদার বাড়িতে কোনো বড়সড় বিপদ ঘটেছে নাকি? আরে না না, সেরকম কিছু নয়, একটু ঝাড়ফুঁকের ব্যাপারে আর কি। আমার তো তখনও জানা ছিল না যে হাড়িভাঙ্গা অঞ্চলে আসলে কোন বিপদ আমার জন্য ওত পেতে বসে আছে। তাই চারির মাকে সান্ত্বনা দেওয়ার জন্যই কথাটা বলে আমি রন্ধনশালা থেকে বেরিয়ে এলাম। তারপর পুনরায় বৈঠকখানার ঘরে প্রবেশ করলাম। কানাই উদ্বিগ্ন চিত্তে এক দৃষ্টে পেছনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। আমাকে ঘরে প্রবেশ করতে দেখে সে বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, বৃষ্টি তো অনেকটা ধরেছে, আমি তাহলে এই বেলায় চলে যাই। আপনার বাড়িতে চা না হয় অন্য একদিন খাবো। আকাশের গতি ভালো নেই, আবার যদি বৃষ্টি নামে তাহলে কখন থামবে তার কোনো ঠিক নেই। দয়া করে আজকে আমাকে ছাড়ুন ঠাকুরমশাই। এমন সময় চারির মাও 2 পেয়ালা চাও 1 বাটি মুড়ি নিয়ে ঘরে উপস্থিত হলো। কানাইয়ের ওরকম তোড়জোড় করতে দেখে সে বলে উঠল, বাবা, তোমার জন্য চাটা করে নিয়ে এলাম, খেয়ে নাও। বাড়িতে অতিথি এলে তাকে খালি মুখে ছাড়তে নেই, না হলে গৃহস্থের অমঙ্গল হয়।
কানাই বলে উঠল, আচ্ছা কাকিমা, আপনি তাহলে আমাকে এক পেয়ালা চাই দিন। সামান্য মুড়ি এনেছি তোমার জন্য, একটু মুখে দাও। না না কাকিমা, আজ সময় নেই, আরেকদিন আসবো, তারপর না হয় দেখা যাবে। কথাগুলো বলতে বলতে খুব দ্রুত অর্ধেক পেয়ালা চা শেষ করে কানাই উঠে পড়ল এবং বলল, ঠাকুরমশাই, এবার তাহলে আসি। দয়া করে কাল পরশুর মধ্যে চলে যাবেন, কিন্তু বেশি দেরি করবেন না কিন্তু ঠাকুরমশাই। কানাইয়ের চলে যাওয়ার দুদিন পরেই আমি হরিভাঙ্গার উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। বাসে চেপে 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম হরিভাঙ্গা গ্রামে। বিস্তীর্ণ সুন্দরবনের গা লাগোয়া একটি গ্রাম হলো এই হরিভাঙ্গা। গ্রামটা পেরোলেই সুন্দরবনের ঘন সুন্দরী ও হোগলা সেগুন গাছের বিস্তীর্ণ বন শুরু হয়ে যায়। কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞেস করতেই তারা আমাকে একেবারে জমিদার বাবুর বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। আর 5টা জমিদার বাড়ি যে ধাঁচে তৈরি হয়, ওই ঠিকই একই ধাঁচে নীরেন্দ্রবাবুর দালান বাড়িটি তৈরি হলেও বাড়িটির একটি স্থাপত্য ছিল বেশ আশ্চর্যজনক ও ভয়ঙ্কর। আমি নীরেন্দ্রবাবুর দালান বাড়ির ওই সিংহদ্বারের সম্মুখে দাঁড়িয়ে থাকা শ্বেত পাথরের মূর্তি দুটির কথা বলছি। কিরকম যেন অদ্ভুত ও রহস্যময়ী তাদের চেহারা। মূর্তি দুটির শরীর মানুষের হলেও একটির মুখ ছিল শকুনের মতন, আর একটির মুখ ছিল অনেকটা কাক জাতীয় কোনো পাখির মতন। মূর্তি দুটির পিঠে আবার রয়েছে 2টি করে ডানা, হাতে রয়েছে তলোয়ার ও যুদ্ধ ঢাল। সব থেকে যে বিষয়টি অবাক করে সেটি হলো মূর্তি যুগলের চোখ, একেবারে লাল টকটকে রক্তবর্ণ চক্ষু, যেন এক্ষুনি তাদের চোখ থেকে বেরিয়ে আসবে লাল টকটকে উত্তপ্ত লাভা। আদৌ যে সেগুলো কোনো দানব বা কোনো অসুর নাকি কোনো রহস্যময়ী জীবের মূর্তি তা আমার জানা ছিল না, নাকি সেগুলো কোনো মহান শিল্পীর আপন কল্পনা নিছক শৈলী গুণ মাত্র, তাও আমি বুঝতে পারিনি। শুধু আত্মমগভাবে অবাক চিত্তে মূর্তি দুটির দিকে তাকিয়েছিলাম। শিল্পী খুব নিপুণতার সাথে নিখুঁতভাবে মূর্তি দুটিকে নির্মাণ করেছিলেন। প্রথম দেখাতেই শিল্পীর ভাস্কর্য দুটিকে জীবন্ত বলে মনে হয়েছিল আমার। তবে মূর্তি দুটির রক্তবর্ণ চোখের তীক্ষ্ণ দৃষ্টি মনে হালকা আতঙ্কের সৃষ্টি করেছিল। এমন সময় হঠাৎই এক দ্বার রক্ষক আমাকে জিজ্ঞেস করল, এই যে সাধু, ও সাধু বাবা, আর দ্বারের সামনে দাঁড়িয়ে আছেন যে, কারোর সাথে কোনো দরকার আছে কি? আমি বললাম, আছে বই কি, এক বিশেষ প্রয়োজনে জমিদার বাবু আমাকে আমন্ত্রণ করেছেন। ও তা আপনার নাম কি বাবা? আমার নাম তারানাথ চক্রবর্তী। ঠিক আছে, একটু অপেক্ষা করুন মহাশয়, আমি জমিদার বাবুর কাছ থেকে আজ্ঞা নিয়ে আসছি, অপেক্ষা করুন। কথাটা বলে সেই দ্বার প্রহরী দালান বাড়ির অন্দরে ছুটে গেল। তবে সিংহের দ্বারের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত মূর্তি দুটি বারবার আমার মনে প্রশ্নের উদ্রেক ঘটাচ্ছিল। পুনঃ পুনঃ মনে হচ্ছিল এই অদ্ভুত মূর্তি কার হতে পারে। এই দুটি কোনো দানব বা পিশাচ বা কোনো দেবতার মূর্তি নয় তো, যার সম্বন্ধে আমি অবগত নয়। মূর্তি দুটির বিষয়ে জানার জন্য আমার হৃদয় বড় চাঞ্চল্য হয়ে উঠেছিল। কোনো নতুন বা প্রবীণ বিষয়ের সম্মুখীন হলেই আমার সাথে এটা ঘটে।
এটা আমার বাল্যকালের অভ্যেস। এই জন্যই তো মন্ত্রের মাহাত্ম্য অনুধাবনের উদ্দেশ্যে কৌতূহলের বশে কিশোর বয়সেই আমি গৃহত্যাগী হয়েছিলাম। হে, মনের কৌতূহলকে দূর করার জন্য আমি এবার সিংহদ্বারের সম্মুখে পাহারারত আরেকজন দ্বাররক্ষককে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছি ভাই, দ্বারের সম্মুখে দণ্ডায়মান এই মূর্তি দুটি কিসের, তুমি কি বলতে পারবে? এবার দ্বাররক্ষক বলল, আগে না মহাশয়, আমি এই মূর্তির বিষয়ে কিছুই জানি না, তবে শুনেছিলাম জমিদার বাবুর পিতা নাকি এই মূর্তি দুটি কোনো ভিন দেশের শিল্পীর দ্বারা গড়িয়ে নিয়েছিলেন। দ্বাররক্ষীকে আর একটি প্রশ্ন করতেই যাব, এমন সময় ভেসে এলো এক বৃদ্ধ ব্যক্তির গম্ভীর গলা, এই যে বলছি, আপনার নাম কি তারানাথ তান্ত্রিক? কথার উৎসের দিকে তাকাতেই দেখলুম সেই দ্বাররক্ষীর পাশে দাঁড়িয়ে আছে ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। চোখে কালো ফ্রেমের মোটা চশমা ও পরনে মেঠো রঙের ফতুয়া ও সাদা ধুতিতে বৃদ্ধ ব্যক্তিকে বেশ বিজ্ঞ বলে মনে হচ্ছিল। ওনার দিকে তাকিয়ে আমি উত্তর দিলুম, আগে আগে হ্যাঁ, আমার নামই তারানাথ তান্ত্রিক। তা কে ডেকে পাঠিয়েছে আপনাকে? আগে এই অঞ্চলের জমিদার নীরেন্দ্রবাবু। কই জমিদার বাবু যে আপনাকে ডেকে পাঠিয়েছেন, কই আমাদেরকে তো কিছু জানাননি। কে খবর দিয়েছে আপনাকে? বৃদ্ধের অজস্র প্রশ্নবাণে জর্জরিত হয়ে কিছুটা হেসে উত্তর দিলুম আমি, আগে জমিদার বাবু তার ভাতৃ কানাই বর্মার দ্বারা আমার কাছে সংবাদ পাঠিয়েছেন। বৃদ্ধের গম্ভীর মুখে এবার একটু হাসির সঞ্চার ঘটল। তিনি এবার খুব আগ্রহের সাথেই বললেন, ও আচ্ছা, ছোটবাবু তাহলে আপনাকে সংবাদ দিয়েছেন। আপনি আসুন আসুন আসুন, ভেতরে আসুন আসুন। আমি জমিদার বাড়ির সীমানার ভেতরে প্রবেশ করতে করতে বললুম, আগে আপনার পরিচয়? বৃদ্ধ এবার নিজের ফতুয়ার বুক পকেট থেকে একখানা পান বের করে মুখে দিয়ে হাসতে হাসতে বললেন, আগে আমার নাম হরিলাল চাটুর্যে, জাতে ব্রাহ্মণ, তবে কমে জমিদার বাবুর হিসেব রক্ষক, মানে বিশ্বস্ত নায়েব বলতে পারেন। আচ্ছা, তা আপনাকে এতগুলো প্রশ্ন করে খুব বিরক্ত করলাম বুঝি? না না, আরে বিরক্ত হবো কেন? জমিদারের নায়েব হিসেবে আপনি তো আপনার কর্তব্য করেছেন। আসলে ঠাকুরমশাই, এটা ঘোর কলিযুগ কিনা, তাই ঠক জোচ্চোরদের হাত থেকে বাঁচার জন্য আমাকে একটু নিখুঁতভাবে যাচাই করে দেখতে হয়। আপনি জানেন ঠাকুরমশাই, এর আগে জমিদার বাবু টাকা হাতানোর লোভে বেশ কয়েকজন ভণ্ড সাধু এখানে এসে উপস্থিত হয়েছিল। শেষে 2-3 জন ছাড়া বাকি সবগুলোই নিজের প্রাণ খুইয়েছিল। গ্রামে এক ভীষণ আপদ উপস্থিত হয়েছে কিনা, তবে এবার মনে হয় এর একটা প্রতিকার আপনিই করতে পারবেন। লোকমুখে বেশ কয়েকবার আপনার নাম আমি শুনেছি। আপনি নাকি অনেক অসাধ্য সাধনা করেছেন। হ্যাঁ, আমি ওনার কথায় একটু হেসে তারপর গম্ভীর গলায় বললাম, আচ্ছা বলছি, কিরকম বিপদ উপস্থিত হয়েছে একটু খুলে বলুন তো। হরিলাল বাবু যেন একটু অবাক হয়েই বললেন, কেন ছোটবাবু আপনাকে জানাননি কিছু? আপনার ছোটবাবু সংক্ষেপে জানিয়েছেন কিছুটা, যা আমার পক্ষে যথেষ্ট নয়। এই সমস্যাটির সমাধান করতে গেলে আমাকে আরও বিস্তারিতভাবে বিষয়টির সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে।
তাই আপনার যদি কিছু জানা থাকে বিস্তারিত বলুন আমাকে। হরিলাল বাবু আমার কথা শুনে কিছুটা বিজ্ঞের মতন মাথা নেড়ে বললেন, ও আচ্ছা, আসলে ছোটবাবু তো এখানে থাকেন না, পড়াশুনোর সূত্রে উনি কলকাতায় থাকেন, তাই হয়তো আপনাকে ঘটনাটা বিস্তারিতভাবে বলতে পারেননি। আমি আমি এখন একটু ব্যস্ত আছি, বুঝতে পারছেন। তা আপনি আপাতত ওই জমিদার বাড়ির বিশ্রাম কক্ষে খানিকটা বিশ্রাম করুন, আর না হলে জমিদার বাড়ির আশপাশটা ঘুরে একটু দেখুন। আমি ওই একজন চাকর পাঠিয়ে দিচ্ছি, দাঁড়ান। পরে ফাঁকা সময়ে আপনাকে না হয় সম্পূর্ণ ঘটনাটা আমি খুলে বলবো। এক নিঃশ্বাসে আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে হরিলাল বাবু এবার জমিদার বাড়ির সম্মুখে দাঁড়িয়ে হেঁকে উঠলেন। ও ভোলাদা, আরে কোথায় তুমি? একটু বাইরে এসো তো। হরিলাল বাবুর ডাক শুনে এবার জমিদার বাড়ির অন্দর থেকে বেরিয়ে এলেন একজন বয়স্ক বৃদ্ধ। পরনে একটি কালো ধুতি আর দেহের উপরিভাগ অনাবৃত। কপালে রয়েছে লাল রক্ত চন্দনের একটি লম্বা তিলক। মুখের চামড়া ঝুলে গেছে, তবে দেহের চামড়া অনেকটাই টান টান। এককালের বৃহৎ পেশিগুলো এখনো হালকা সুস্পষ্ট। একসময় এই বৃদ্ধ অর্থাৎ ওই ভোলাদা যে বেশ ডাকাবুকো জাদরেল স্বভাবের লোক ছিলেন তা বুঝতে কোনো আমার অসুবিধে হলো না। ভোলাদা এসে গম্ভীর গলায় হরিলাল বাবুকে জিজ্ঞেস করলেন, কি নায়মশাই, বিশেষ কোনো দরকার আছে? এত হাঁকাহাঁকি করছেন যে? তারপর আমার দিকে তাকিয়ে ভোলাদা আবার হরিলাল বাবুকে বললেন, বলছি ইনি কে নায়েবমশাই? নায়েবমশাই এবার কিছুটা হেসে শান্ত গলায় উত্তর দিলেন, আরে ইনার জন্যই তো তোমাকে ডাকা ভোলাদা। ইনি হলেন গিয়ে জমিদার বাবুর বিশেষ অতিথি। দেখছই তো গ্রামে কিরকম ওই অকাল পড়েছে, তাই জমিদার বাবু এই অকাল মোচনের জন্য ইনাকে বিশেষ আমন্ত্রণ জানিয়ে জমিদার বাড়িতে ডেকে পাঠিয়েছেন। তা ওই সোদপুর চারুতলা বিমানপুরে 3-4 মাসের খাজনা বকেয়া পড়ে আছে, সেই খাজনাগুলো আদায় করতে এখন আমাকে যেতে হবে দাদা, না হলে কোনো অসুবিধেই ছিল না। তাই আমার পরিবর্তে এখন একটু কষ্ট করে তোমাকেই অতিথি সৎকারের দায়িত্ব নিতে হবে ভোলাদা। এবার ভোলা এসে বললেন, বাবুর অতিথি মানে আমার পরম আত্মীয়। আপনি নিশ্চিন্তে আপনার কাজে যান নায়েব মশাই, আমি অতিথি আপ্যায়নের কোনো ত্রুটি রাখবো না। হরিলাল বাবু এবার হে হে করে একটু হেসে উঠে বললেন, হা হা, তুমি বড় বাঁচালে গো দাদা, আমি এবার নিশ্চিন্তে কাজে গেলুম তাহলে। যাওয়ার সময় হরিলাল বাবু আমার কানে কানে বলে গেলেন, বলছি ভোলাদা কিন্তু জোয়ান বয়সে ডাকাত দলে সর্দার ছিলেন, বুঝলেন তো। তাই এমন কোনো প্রশ্ন করবেন না যাতে ওনার ওই নিম্নগামী রক্তস্রোত মস্তকগামী হয়ে যায়, বুঝলেন। হরিলাল বাবু চলে যাওয়ার পর ভোলাদা আমাকে প্রশ্ন করলেন, আপনার বেশভূষা দেখে যা মনে হচ্ছে তাতে আপনি কোনো সন্ন্যাসী বা সাধক শ্রেণীর লোক হবেন। 40 বছর হলো এ বাড়িতে আছি আমি, কিন্তু কর্তাবাবুর জ্ঞাতি গোষ্ঠীর মধ্যেও যে কোনো সাধক শ্রেণীর লোক আছে তা তো কোনোদিনও আমি শুনিনি। আপনি কীরকম আত্মীয় হন কর্তাবাবুর? আমি খানিকটা হেসে উত্তর দিলুম, না না, আপনি ভুল ভাবছেন। আমার সাথে আপনার কর্তাবাবুর কোনো পারিবারিক সম্পর্ক নেই এবং আমি ওনার কোনো দূর সম্পর্কের আত্মীয় নই। আচ্ছা, তবে কে আপনি? আসলে জমিদার বাবু এক বিশেষ দরকারে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে ডেকে পাঠিয়েছেন, তাই এখানে আমার আশা। ও তাই বলুন,
আমি তো নায়েব মশাইয়ের কথা শুনে ভেবেছিলাম আপনি হয়তো ওনার কোনো দুঃসম্পর্কের আত্মীয়। তা যাই হোক, আপনি বড়বাবুর আত্মীয় না হন, তবে আমাদের অতিথি বটে। আসুন আসুন আসুন, আমার সাথে আসুন সাধকবাবু। এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো কাজ নেই। আপনি মনে হয় বহু দূরের পথ যাত্রা করে এসেছেন। পথশ্রমে এখন আপনি ক্লান্ত, এখন আপনার বিশ্রামের প্রয়োজন। আসুন আমার সাথে, আপনি আসুন, আমি আপনাকে আপনার কক্ষে নিয়ে যাই। আসুন আসুন আসুন। ভোলাদা হাঁটা শুরু করলেন, আমিও ওনার পিছু পিছু হাঁটতে শুরু করলুম। জমিদার বাড়ির অন্দরে প্রবেশ করে নিচ তলার একটি নির্দিষ্ট কক্ষে উনি আমাকে নিয়ে গেলেন। কক্ষে প্রবেশ করে আমি ওনাকে জিজ্ঞেস করলুম, বলছি, আচ্ছা আপনি তো আমার থেকে বয়সে জ্যেষ্ঠ, তাই আপনার অসুবিধে না থাকলে আমি আপনাকে ওই ভোলাদা সম্বোধন করে ডাকতে পারি? অবশ্যই পারেন, সকলে আমাকে তাই বলেই ডাকে। ওভাবে সম্বোধন করলে আমি বরং খুশি হই। আপনি আমাকে ভোলাদা বলেই ডাকুন, আমার কোনো অসুবিধে নেই। আচ্ছা আচ্ছা ভোলাদা, আপনি তো বললেন যে আপনি নাকি বাড়িতে 40 বৎসর ধরে আছেন। তার মানে আপনি এই জমিদার বাড়ির অনেক খুঁটিনাটি অতীত তথ্যও জানেন। সে আবার বলতে, এই বাড়ির যত কর্মচারী আছে তাদের মধ্যে আমি সর্বপুরাতন কর্মচারী। আগে জমিদারবাবু লেটেলের কাজ করেছি আমি, এখন নতুন নতুন লেটেল তৈরি করছি। জমিদার বাড়ির এক পুরুষের জমিদারি আমার নিজের চোখে দেখা, এমনকি এই জমিদার বাড়ির নির্মাণ কার্য পর্যন্ত আমি দেখেছি। তাহলে আপনি আমার প্রশ্নের উত্তরটা ঠিকঠাক দিতে পারবেন। কি প্রশ্ন আপনার? আচ্ছা, এই সিংহদ্বারের সামনে শ্বেত পাথরের দুটি মূর্তি বসানো আছে না, ওই মূর্তিগুলোর কথাই আমি বলছি। আচ্ছা, কে বানিয়েছিল ওগুলো আপনি কি বলতে পারবেন? আর মূর্তিগুলি কিসের সেটা কি আপনার জানা আছে? তোমার প্রশ্ন ওজনে খুব ভারী, বুঝলে সাধক ভাই। মূর্তি দুটি কে বানিয়েছে তা আমি জানি না, আর ওগুলো কিসের মূর্তি তাও আমার জানা নেই। তবে এই মূর্তি দুটির সাথে এই জমিদার বাড়ির একটি পুরনো গুপ্ত ইতিহাস জড়িয়ে আছে, যার একমাত্র সাক্ষী এই আমি। সেই ইতিহাস শুনে আশা করি তোমার খুব বেশি লাভ হবে না, আর তোমার মনের প্রশ্নগুলোরও মীমাংসা হবে না। তাই ওসব কথা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে একটু বিশ্রাম করো। জমিদার বাবু ফিরলে আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাবখন। বলছি দাদা, আপনি যেটুকু জানেন সেটুকুই না হয় বলুন না আমায়। মূর্তিগুলোর সম্পর্কে সামান্য কিছু জানতে পারলে আমার মনের উৎসুকতা কিছুটা হলেও লাঘব হবে। দয়া করে আপনি যা জানেন বলুন না আমাকে। এর আগেও অনেকেই এই জমিদার বাড়িতে এসেছিল, মূর্তি দুটিকে দেখে তাদের মনেও প্রশ্নের উদ্বেগ হয়েছিল। তারাও উত্তেজনার বশে এই মূর্তি দুটির সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু 2বার কিংবা বড় জোর 3বার প্রশ্ন করেছিল। উত্তর না পেয়ে কেউই আর ওই মূর্তি দুটি সম্পর্কে জানার চেষ্টা করেনি। তাই তোমাকেও বলছি, তুমিও আর অযথা প্রশ্ন করো না। যে কাজে এখানে এসেছো সেটা সম্পূর্ণ করে এখান থেকে চলে যাও। অহেতুক কৌতূহলী হয়ে তোমার কার্যের বহির্ভূত প্রশ্নগুলোকে মনে স্থান দিও না। আসলে ভোলাদা তখনও পর্যন্ত জানতো না যে আমি কি উদ্দেশ্যে জমিদার বাড়িতে এসেছি। তাই তিনি আমার প্রশ্নে বিরক্ত হয়ে আমাকে কথাগুলো বলেছিলেন। কিন্তু জমিদার বাড়িতে ঢোকার পূর্বেই আমার মনে এই মূর্তি দুটির সম্পর্কে সন্দেহের একটি বীজ অঙ্কুরিত হয়েছিল। সম্ভবত জমিদার বাবুর সমস্যার সাথে কোনোভাবে এই মূর্তি দুটির কোনরূপ পরোক্ষ বা প্রত্যক্ষ সম্পর্ক থাকতে পারে। আগে না না দাদা,
আপনি আমাকে ভুল বুঝছেন। আসলে আমি যে উদ্দেশ্যে বাড়িতে এসেছি তা সম্পূর্ণ করতে হলে এই বাড়ির পূর্ব ইতিহাস সম্পর্কে আমার কিঞ্চিত জ্ঞান থাকা প্রয়োজন। তাই আপনাকে এই মূর্তি দুটোর ব্যাপারে বলছিলুম, এই আর কি। আচ্ছা, আপনার যদি ইচ্ছে না থাকে তাহলে মূর্তিগুলো সম্পর্কে আমি আর আপনার কাছে কোনো প্রশ্ন করব না। তবে এই বাড়ির ইতিহাস সম্পর্কে আপনার যদি কিছু জানা থাকে তো বলুন না। আমার প্রশ্ন শুনে ভোলাদার মুখে এক অহেতুক গম্ভীরতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। মুখের চোয়ালগুলো যেন কিছুটা শক্ত হয়ে উঠল। উনি যেন ক্রোধে ফুঁসছেন। ধুস, হয়তো প্রশ্ন করো না তো, আমি তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। কথাগুলো বলে ভোলাদা হন হন করে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি তার গতিপথে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলুম শুধু। আমার এই সামান্য প্রশ্ন শুনে কেন যে তিনি এত রেগে গেলেন তা তখনও পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি। পরে অবশ্য ভোলাদার রাগের ব্যাপারটা বুঝতে পেরেছিলুম বটে। হরিলাল বাবু বলেছিলেন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু জমিদার বাবুর কোনো পাত্তা নেই। একলা কক্ষে উনার জন্য অপেক্ষা করতে করতে কিছুটা বিরক্ত হয়ে উঠেছিলুম বই কি। তাই ওই বিরক্তি ভাব কাটানোর জন্য একাই কক্ষ থেকে বেরিয়ে জমিদার বাড়ির পেছনের বড় বাগানটার একটা শিউলি ফুলে গাছের নিচে ঘাসের উপর বসেছিলুম আমি। এমন সময় পেছন থেকে কে যেন ডেকে উঠল আমায়। আরে ঠাকুর মশাই, আপনি এখানে? আর আমি অযথায় এতক্ষণ ধরে আপনাকে জমিদার বাড়ির ভেতরে খুঁজে বেড়াচ্ছিলাম। পেছনে ফিরে দেখি হরিলাল বাবু দাঁড়িয়ে আছেন। ওনার মুখে রয়েছে প্রসন্নতার হাসি। আমি ওনার প্রসন্ন মুখের দিকে দৃষ্টি রেখে খানিকটা হেসেই বললাম, আরে নায়েব মশাই, আপনাকে এত উৎফুল্ল দেখাচ্ছে যে? খাজনা আজ ভালোই আদায় হয়েছে বুঝি? বাহ, আপনি তো দেখছি অন্তর্যামী। হে মশাই, কিভাবে বুঝলেন? এই সামান্য ব্যাপার বোঝার জন্য অন্তর্যামী হতে হয় না মশাই। আপনার মুখের প্রফুল্লতা ভাবই বলে দিচ্ছে যে আপনি যে কার্যে গিয়েছেন তা সুষ্ঠুভাবেই সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, তা যা বলেছেন ঠাকুর মশাই। একে তো আমাদের এই গ্রামে দুর্ভিক্ষজনিত কারণে জমিদারবাবু খাজনা মকুব করে দিয়েছেন। তার উপর পাশের যে দুটি গা থেকে কোষাগারে যে যৎসামান্য খাজনা আসতো তাও তো কিছুদিন ধরে আসছিল না। জমিদার বাবুর কড়া হুকুম, ওই জোর জবরদস্তি করে নাকি প্রজাদের কাছ থেকে খাজনা আদায় করা যাবে না। প্রজা নিজেদের সুবিধে মতন খাজনা দেবে। আসলে আমাদের জমিদার বাবু অতি প্রজাবৎসল এবং ভালো মনের মানুষ। তিনি নিজের জমিদারের আগে সব সময় প্রজাদের রাখেন। তবে এইভাবে চলতে থাকলে তো জমিদারি আর চলবেই না। কোষাগারের জমানো সম্পদ ভাঙিয়ে খেতে খেতে তো জমিদার বাবু কোন দিন দেউলিয়া হয়ে যাবেন তার হুদিস পর্যন্ত পাওয়া যাবে না। তাই আমি জমিদার বাবুর অলক্ষ্যে পাশের গ্রাম দুটিতে ওই খাজনার জন্য কিছুটা জোর জুলুম করতুম, কিন্তু তাতেও ফল হলো না। যারা সৎ প্রজা তারা তো এমনিতেই সময় মতন খাজনা দিত, কিন্তু খচ্চর কিছু প্রজা খাজনা দিতে চাইতো না। কারণ জমিদার বাবুর আদেশের কথা তো তারা জানতো। তাই ইচ্ছে করে খচ্চর প্রজাগুলো কর্ষদ গ্রাহককে খালি ঘোরাতো আর ঘোরাতো। ফলত অন্য কোনো উপায় না পেয়ে আমাকেই মাঝে মধ্যে আদায় কার্যে যেতে হয়। তা ওই সেরূপ আজকেও গিয়েছিলাম। আমাদের গ্রামের সীমানা পার করে যেই পাশের গ্রামের সীমানায় ওই পদার্পণ করেছি, অমনি কর্ষদ গ্রাহক ওই রবি বাডুয়ার সঙ্গে আমার দেখা। ও বলল
কাল নাকি দুটো গ্রামের দু একজন বাদে প্রায় সব প্রজায় বকেয়া খাজনা মিটিয়ে দিয়েছে। খবরটা শুনে মন একেবারে আনন্দে নেচে উঠল। কি দৈবিক ব্যাপার বলুন তো, হ্যাঁ? আজ আপনি এলেন আর আমিও এই সুসংবাদটা পেলাম। বলতে গেলে আপনার আগমন একেবারে সৌভাগ্যসূচক বার্তা দিচ্ছে মশাই। হা হা হা, না না, এটা নিতান্তই একটা কাকতালীয় ব্যাপার। প্রজারা হয়তো এবার নিজেদের পেশা বা জীবিকার মধ্যে দিয়ে লাভবান হয়েছেন, তাই সময় মতন তারা বকেয়া কর মিটিয়ে দিয়েছেন। এটার সাথে আমার আগমনের কোনো রূপ সম্পর্ক নেই মশাই। হরিলাল বাবু এবার কিছুটা উত্তেজিত হয়ে বলে উঠলেন, আরে না না মশাই, আমার মতে এটা আপনার জন্য সম্ভব হয়েছে, কারণ বহুদিন যাবৎ কোনো শুভ লক্ষণযুক্ত ব্যক্তির আগমন ঘটেনি আমাদের এই জমিদারিতে। তাই প্রজারা এক অপশক্তির দ্বারা বশীভূত হয়ে জমিদারের প্রতি বিরূপ আচরণ পোষণ করছিল। আজ আপনার আগমনে সেই অশুভ শক্তির জাল খণ্ডিত হয়েছে এবং প্রজারা নিজেদের করণীয় কর্তব্য পালন করেছে। আমি কিছুটা অবাক হয়ে বললাম, কোন অপশক্তির কথা বলছেন আপনি? দয়া করে একটু খুলে বলুন না হরিলাল বাবু। হরিলাল বাবু এবার কিছুটা ভীত স্বরেই বললেন, ক্ষমা করবেন মশাই, ওই অপশক্তির কথা খুলে বলা তো দূরের কথা, ওর নাম পর্যন্ত আমি মুখে আনতে পারবো না, তাহলে অঘটন ঘটবেছি। এর আগে যেই ওকে নিয়ে আলোচনা করেছে তারই বিভৎসভাবে মৃত্যু হয়েছে। তাই দয়া করে ও কথা আমাকে জিজ্ঞেস করবেন না মশাই। তবে জমিদার বাবু আপনার প্রশ্নের উত্তর দিতে পারবেন। আজ পর্যন্ত একমাত্র ওনাকেই সেই অপশক্তি ছুঁতে পারেনি। হরিলাল বাবুর কথা শুনে আমি কিছুটা অবাকও হলাম, আর অবাক হব নাই বা কেন? এখানে এসেছি থেকে যাকে কোনো প্রশ্ন করছি সেই কোনো না কোনো অজুহাত দেখিয়ে প্রশ্নটা এড়িয়ে যাচ্ছে। এই প্রশ্নের কোনোরূপ উত্তর যে আমি পাবো না তা বুঝতে পেরে আমি প্রসঙ্গ পাল্টে জিজ্ঞেস করলাম, যখন বলবেন না তখন আর জোর করব না, তবে একটা কথা আপনাকে না বললে নয়। প্রথম পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আপনারা শুনতে চলেছেন।